হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি B2 পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 20 নম্বরের 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং আজকের ক্লাসটা দেখলে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো। প্রথমে তোমাদের ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে যে সামন্ততন্ত্র মধ্যযুগীয় ইউরোপে একটি প্রভাবশালী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা ছিল, যা মূলত ভূমির মালিকানা ও আনুগত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নানা অভ্যন্তরীণ সংকটে জর্জরিত হতে থাকে এবং অবশেষে ধীরে ধীরে বিলুপ্ত হয়। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের পিছনে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক নানা কারণ কাজ করলেও অভ্যন্তরীণ স্ববিরোধ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবারে অভ্যন্তরীণ স্ববিরোধ এবং সামন্ততন্ত্রের পতন। এবার প্রথম পয়েন্ট যেটা আছে, দেখো, সামন্ততন্ত্র ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব। তোমরা একটু স্ক্রিনশট করে নেবে, কারণ 4টে প্রশ্নের উত্তর 20 নম্বরের প্রশ্ন একটি ক্লাসের মধ্যে কিন্তু বলা সম্ভব নয়, একটা হলে আলোচনা করা সম্ভব। তোমরা পরীক্ষার সময় একটু স্ক্রিনশট করে নেবে, আমি পয়েন্টগুলো জাস্ট বলে যাব। দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সামন্ত প্রভুদের পারস্পরিক সংঘর্ষ। থার্ড পয়েন্ট অর্থাৎ 3 নম্বর পয়েন্ট কি আছে, দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক প্রযুক্তির পরিবর্তন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন ও নগরায়ন। 5 নম্বর হচ্ছে মহামারী ও শ্রম সংকট। তারপরে দেখো মহামারী, শ্রম সংকট, এই পয়েন্টটা আছে এবং শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। তাহলে একটা 20 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। দ্বিতীয় প্রশ্ন, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? এটাও 2023-এ পড়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে অর্থাৎ ভূমিকা, তারপরেই তোমাদের দেখো ইটালিতে নবজাগরণ শুরু হওয়ার কারণ। দেখো ইটালিতে এখানে পয়েন্ট আছে, দেখো রোমান সভ্যতার ঐতিহ্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও বাণিজ্য। পরের পয়েন্ট হচ্ছে দেখো রাজনৈতিক পরিস্থিতি ও স্বাধীন শহর রাষ্ট্র। নেক্সট আছে দেখো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ও জ্ঞান চর্চার বিস্তার। তারপরে ফ্লোরেন্সে নবজাগরণ শুরু হওয়ার বিশেষ কারণসমূহ। দেখো মেদিচি পরিবারের পৃষ্ঠপোষকতা, প্রথম পয়েন্ট এখানে। ফ্লোরেন্সের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। 3 নম্বর পয়েন্ট শিল্প ও স্থাপত্যের উৎকর্ষ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো শিক্ষার প্রসার ও মানবতাবাদ। তারপরের পয়েন্ট দেখো, তারপরে হচ্ছে উপসংহার দিয়ে শেষ করা আছে এটা। এবারে আজকের ক্লাসের থার্ড প্রশ্ন কি আছে? থার্ড প্রশ্ন আছে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে কেন্দ্র হিসাবে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। বা মার্টিন লুথারের বলছে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। এখানে তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। এখানে দেখো ভূমিকাটা কিভাবে লেখা আছে, দেখো এইভাবে প্রশ্নের উত্তর তোমরা যদি লেখো অবশ্যই ভালো নম্বর পাবে। দেখো 1517 সালে মার্টিন লুথার যখন ক্যাথলিক চার্চের বিরুদ্ধে তার বিখ্যাত 95 থিসিস প্রকাশ করেন, তখন থেকে ইউরোপের ধর্মীয় সংস্কারের এক নতুন অধ্যায় শুরু হয়। মধ্যযুগে ক্যাথলিক চার্চ নানা অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল, বিশেষত ইন্ডালজেন্স বা পাপ মোচনের জন্য অর্থ আদায় প্রথা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। লুথার এই অসন্তোষের ভিত্তিতেই প্রোটেস্ট্যান্ট আন্দোলন গড়ে তোলে। তার নেতৃত্বে ইউরোপে ক্যাথলিক চার্চের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে এবং নতুন ধর্মীয় বিশ্বাসের প্রসার ঘটে। এবার মার্টিন লুথারের সাফল্যের কারণ। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো চার্চের দুর্নীতির বিরুদ্ধে সাহসী অবস্থান, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো বাইবেলের স্থানীয় ভাষায় অনুবাদ ও প্রচার, এইভাবে আছে। থার্ড পয়েন্ট হচ্ছে মুদ্রণ যন্ত্রের ব্যবহার। নেক্সট হচ্ছে দেখো সামন্ত শাসকদের সমর্থন। তারপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন খ্রিস্টান সম্প্রদায়ের জন্ম। তারপরে হচ্ছে শিক্ষা ও সামাজিক পরিবর্তন। এবার উপসংহার দিয়ে এটা শেষ করা হয়েছে। এবং শেষ যে প্রশ্নটা আছে দেখো
ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। এখানেও তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। শুরু করার পরে তোমাদের দেখো বাজারমুখী উৎপাদনের প্রভাব ও কৃষি ব্যবস্থার রূপান্তর। সেখানে প্রথম পয়েন্ট দেখো উন্মুক্ত ক্ষেত্র ব্যবস্থা থেকে এনক্লোজার ব্যবস্থা প্রচলন। তারপরে আছে দেখো নগরায়ন ও কৃষি উৎপাদনের বাণিজ্যকরণ। তারপর হচ্ছে দেখো নগর ভিত্তিক অর্থনৈতিক বিকাশ। তারপরে আছে দেখো প্রযুক্তির উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি। নেক্সট আছে দেখো ভূমি দাসত্বের অবসান ও কৃষি শ্রমিকের বিকাশ। নেক্সট আছে দেখো খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি, এবং শেষে উপসংহার দিয়ে এটা শেষ করা হয়েছে। এইভাবে প্রশ্নের অ্যান্সারটা কিন্তু শেষ করা হয়েছে। এই যে চারটে প্রশ্ন তোমাদের আমি অ্যান্সার সহ দিলাম, এই চারটে প্রশ্ন দেখে যাও। আশা করি এখান থেকে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে, আর দুটো প্রশ্ন কমন পেলে এক একটা 20 নম্বর অর্থাৎ 40, ঠিক আছে? সেইভাবে তোমরা এই প্রশ্নগুলো রেডি করো।